সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আমার কলেজ অনার্স দ্বিতীয় বর্ষ থেকে আলোচনা করব ভারতীয় দর্শন থেকে। তার আগে আমার কলেজের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভারতীয় দর্শনের পাঠ। আজকে আমরা ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় থেকে আলোচনা করব চারপাক দর্শন বলতে কি বুঝো, ইহাকে লোকায়ত দর্শন বলা হয় কেন। চারপাক দর্শন ব্যাখ্যা করার পূর্বে আমাদের প্রথমে জানতে হবে যে ভারতীয় দর্শন কি এবং এর ধারাদুটি কি। ভারতীয় দর্শন বলতে আমরা বুঝি ভারতবর্ষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের চিন্তাধারাকে ভারতীয় দর্শন বলে। ভারতীয় দর্শন বেদ কেন্দ্রিক। বেদকে কেন্দ্র করে ভারতীয় দর্শন দুইটি ধারায় বিভক্ত। একটা হচ্ছে আস্তিক ধারা বা সম্প্রদায়, অপরটি হচ্ছে নাস্তিক ধারা বা সম্প্রদায়। আস্তিক ধারা বা সম্প্রদায়, আমরা আস্তিক এবং নাস্তিক আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, তাহলে আমরা আস্তিক এবং নাস্তিক বলতে যা বোঝায় ভারতীয় দর্শনের ক্ষেত্রে ঠিক অন্যরকম একটা ধারণা। ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝায় যারা এই বেদকে বিশ্বাস করে, যারা আস্তিক সম্প্রদায় তারা বেদকে বিশ্বাস করে। এই আস্তিক সম্প্রদায় হচ্ছে ছয়টি। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই ছয়টি আস্তিক সম্প্রদায়কে একত্রে বলা হয় সরদর্শন। তবে আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় সরদর্শন নয়, কেননা এই সরদর্শন আমরা পড়ব ভারতীয় দর্শন, অর্থাৎ ভারতীয় দর্শন আস্তিক সম্প্রদায় আমরা পড়ব অনার্স তৃতীয় বর্ষে। যেহেতু আমরা অনার্স এখন দ্বিতীয় বর্ষে আছি, সেহেতু আমরা এখন শুধু আলোচনা করব এই নাস্তিক ধারা বা সম্প্রদায় নিয়ে। এই নাস্তিক ধারা বা সম্প্রদায়ের মধ্যে এই অন্যতম হচ্ছে এই চারপাক দর্শন। নাস্তিক ধারা বা সম্প্রদায়ের মধ্যে অন্যতম হচ্ছে এই চারপাক দর্শন। তারপর আছে বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়। আজকে আমরা পড়ব চারপাক দর্শন ব্যাখ্যা করে ইহাকে লোকায়ত দর্শন বলা হয় কেন। চারপাক দর্শন হচ্ছে ভারতীয় দর্শনের অন্যতম জড়বাদী এবং লোকায়ত দর্শন। জানা যায় যে চারু নামক একজন ঋষি বা পণ্ডিত ব্যক্তির নাম অনুসারে এই দর্শনকে বলা হয় চারপাক দর্শন। আমরা যদি এই চারপাক শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা পাই চারু যোগ বাক শব্দ। চারু শব্দের অর্থ মধুর, বাক শব্দের অর্থ উক্তি। সুতরাং আমরা বলতে পারি চারপাক শব্দের অর্থ হচ্ছে মধুর উক্তি। চারপাকদের একটা মধুর উক্তি আছে। এই মধুর উক্তিতে তারা সবাই বিশ্বাসী। আমরা জানি যে এই নাস্তিক সম্প্রদায় আমরা পেয়েছি তিনটি: চারপাক, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়। এর মধ্যে চারপাক হলো অন্যতম জড়বাদী একটি দর্শন। তারা এই বেদকে বিশ্বাস করে না। চারপাকরা এই ভারতীয় দর্শনের যে বেদ কেন্দ্রিক যে ভারতীয় দর্শন, এই বেদকে তারা বিশ্বাস করে না। তাদের মধুর উক্তিটি হলো দাঁড় করিয়া হলো গিঠা, যতদিন বাঁচো ভালোভাবেই বাঁচো, পরকাল বলে কোনো কিছু নেই।
চার ভাগ দর্শন পরকাল বলে কোনো কিছু নেই, এই নীতিতে তারা বিশ্বাস করে আর এভাবে তারা চলে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বেদকে কিভাবে অস্বীকার করা যায় আর বেদকে কিভাবে আক্রমণ করা যায়। বেদ সম্পর্কে চার ভাগদের অবশ্য একটা বিরূপ ধারণাও ছিল। বেদ সম্পর্কে চার ভাগদের একটা বিরূপ ধারণাও ছিল। চার ভাগরা বলতো বেদ হচ্ছে অতি চালাক ব্রাহ্মণদের দ্বারা রচিত ও দুর্বুদ্ধ ভাষায় রচিত। তাদের মতে বেদকে চালাক ব্রাহ্মণরা রচনা করেছে তারা তাদের জীবিকা নির্বাহের তাগিদে। যদি এই বেদকে সংস্কৃত ভাষায় রচনা না করে যদি সহজ সরল ভাষায় রচনা করতো তাহলে দেখা যেত হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ কি নিজেদের ঘরে ঘরে পূজা পার্বণ করতে পারত। এতে করে ব্রাহ্মণরা কর্মহীন হয়ে যেত। সুতরাং এই বেদকে রচনা করতে ব্রাহ্মণরা তারা তাদের জীবিকা নির্বাহের তাগিদে। আর এই কারণে বেদ সম্পর্কে তাদের বিরূপ উক্তি। আর তাদের মূল উক্তি কি ছিল? তার ক্রিয়া হলো ঘি খাও, যতদিন বাঁচো ভালোভাবে বাঁচো, পরকাল বলে কোনো কিছু নাই। আর চার ভাগ দর্শনকে মোট তিনটা ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে জ্ঞান তত্ত্ব। এক নম্বর হচ্ছে চার ভাগ জ্ঞান তত্ত্ব। চার ভাগ জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যা কিছু প্রত্যক্ষ করা যায় তারই একমাত্র অস্তিত্ব আছে। যা প্রত্যক্ষ করা যায় না তার অস্তিত্ব নাই এবং অর্থহীন শব্দ তার জ্ঞান পাওয়া অসম্ভব। আমরা যদি দেখি চার ভাগ থেকে এই ধারণাটা হচ্ছে কিভাবে ঈশ্বর আল্লাহকে অস্তিত্বহীন মনে করে। অর্থাৎ বলে যে ঈশ্বর বা আল্লাহ জ্ঞান তত্ত্ব আলোচনা করলে আমরা দেখতে পাই ঈশ্বর বা আল্লাহ অস্তিত্বহীন, ঈশ্বর বা আল্লাহ নেই। আর এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঈশ্বর আল্লাহকে আমরা যদি অস্বীকার করি তাহলে আমরা নিজেরাও অস্তিত্বহীন হয়ে পড়ি। কেননা ঈশ্বর বা আল্লাহ যদি না থাকে মন বা আত্মা বলে কোনো কিছু থাকে না। যেহেতু মন বা আত্মা থাকে না, চার ভাগরা এই জিনিসটা আড়াল করেছে। কেননা মন বা আত্মা চার ভাগদের নিজেদেরও ছিল। তারা যদি একটু ভাবতো যে আমাদের মন বা আত্মা আমরা দেখি না, সুতরাং আমরা নিজেরাও নাই। চার ভাগ নীতি তত্ত্ব। চার ভাগদের নীতি ছিল যে ধার করে হলো ঘি খাও, অর্থাৎ ঘি খাওয়ার অর্থ হচ্ছে ভালো থাকা। তারপরে হলো ঘি খাও, যতদিন বাঁচো ভালোভাবে বাঁচো, পরকাল বলে কোনো কিছু নাই। তারা পরকালকে শূন্য হিসাবে ঘোষণা করতে চায়। চার ভাগ অধিবিদ্যার ইংরেজি শব্দ আমরা জানি মেটাফিজিক্সের অর্থ হচ্ছে যে অধিবিদ্যা। আমরা যদি দেখি অধিবিদ্যা বলতে কি বোঝায়, অধিবিদ্যা হচ্ছে এই জগৎ। অধিবিদ্যা হলো জগতের বাইরে বা ভিতরে কোন পরম সত্তার অস্তিত্ব আছে কিনা, থাকলে তার স্বরূপ কি এবং তাকে জানা যায় কিনা ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা করে যে বিদ্যা, তাই হলো অধিবিদ্যা। চার ভাগ অধিবিদ্যা আলোচনা করে ঈশ্বর বা আল্লাহ এবং মন বা আত্মা ইত্যাদি বিষয় নিয়ে। শুধু শিক্ষার্থী, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে দেখা যায় যে চার ভাগ দর্শনটা হচ্ছে সম্পূর্ণ একটি জড়বাদী দর্শন। এখন আমরা দেখব যে ইহাকে লোকায়ত দর্শন বলা হয় কেন। চার ভাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? আর এই লোকায়ত আবার লুকায়িত শব্দ যেন আমরা উচ্চারণ না করি, কেননা
লুকায়িত আর লুকায়িত দুইটা শব্দই কিন্তু আলাদা। এখন লুকায়িত লুক থেকে লুকায়িত, লুক থেকে লুকায়িত। আমরা যদি দেখি যে চারবাক দর্শনের যে নীতিটা হচ্ছে তাদের মূল নীতি হলো যে ধার করিয়া হলো ভিখাও, যতদিন বাঁচো ভালোভাবে বাঁচো, পরকাল বলে কোনো কিছু নাই, পরকাল বলে যদি কোনো কিছুর আশা করো তাহলে তুমি প্রতারিত হবা। সুতরাং আমরা যদি বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা দেখব যে ধর্মবিশ্বাস ব্যক্তি বিশেষে অনেক ক্ষেত্রে আপেক্ষিক হয়, কিন্তু যে তাদের চারপাশের যে নীতি মধুর নীতি অর্থাৎ ধার করে খাওয়া, এই ধার করে খাওয়াটা আমাদের সমাজে বা সারা বিশ্বে যদি আমরা দেখি যে এই সারা বিশ্বের মানুষের কাছে এই নীতিটা কিছু না কিছু করে প্রচলিত। আর অনেকেই এই চারপাশের এই ধার করে হলো ভিখাও, যতদিন বাঁচো ভালোভাবে বাঁচো, এই নীতিটা বেশিরভাগ মানুষ, সমাজের বেশিরভাগ মানুষ পছন্দ করে আর এই নীতিটা অনুসরণ করে চলে। যদিও পরকালের বিষয়টা অনেকেই এক একজন এক এক রকম ভাবে নিয়ে থাকে, সুতরাং তারা এই চারপাশের নীতিটা অনেকাংশেই পছন্দ করে। আর এই কারণে চারপাশ দর্শনের আরেকটা নাম হচ্ছে লোকায়ত দর্শন। কেননা বেশিরভাগ মানুষ চারপাশের এই দাঁড় করে হলো ভিখাও এই নীতিতে বিশ্বাস করে এবং এই নিয়ম অনুসরণ করে চলে বলে চারপাশ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। আমরা আরেকটু দেখব যে আস্তিক সম্প্রদায় ভারতীয় দর্শন, যেটা আমরা তৃতীয় বর্ষে আমরা শিখতে পারবো। তবে তার আগে আমরা একটু জানতে পারি যে এই আস্তিক সম্প্রদায় ছয়টা কি কি। আস্তিক সম্প্রদায় ছয়টা এবং নাস্তিক সম্প্রদায় তিনটা। সকলেই এই 9টা সম্প্রদায় কি কেন্দ্রিক? বেদ কেন্দ্রিক। এই 9টা সম্প্রদায় হলো বেদ কেন্দ্রিক। কেননা এখানে আস্তিক ধারা বা সম্প্রদায় এই বেদকে বিশ্বাস করে, আস্তিক ধারা বা সম্প্রদায় এই বেদকে বিশ্বাস করে, কিন্তু নাস্তিক ধারা বা সম্প্রদায় এই বেদকে বিশ্বাস করে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে ঈশ্বরহীনতা প্রমাণ করে তারা তাদের বেদকে অস্বীকার করে কিভাবে তাদের নীতিটা বজায় রাখবে। আর এই 6টা সম্প্রদায় হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। আর নাস্তিক 3টা সম্প্রদায় হচ্ছে চারবাক, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়। এই আস্তিক সম্প্রদায়ের 6টা সম্প্রদায়কে একত্রে আমরা সরদর্শন হিসাবে জানি। আমরা দেখি অনেক সময় সন্ধি বিচ্ছেদ যখন করি তখন আমরা দেখি সরদর্শন আসে। এই সরদর্শনের সন্ধি বিচ্ছেদ আমরা করি সরযোগ দর্শন, সরদর্শন, সরযোগ দর্শন। এই সরদর্শন বলা হয় আস্তিক সম্প্রদায় বা 6টা আস্তিক সম্প্রদায়কে একত্রে সরদর্শন বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানলাম চারবাক দর্শনটা আসলে কি। চারবাক দর্শন একটা জড়বাদী দর্শন যা ঈশ্বর বা আল্লাহকে স্বীকার করে না, অর্থাৎ সম্পূর্ণ এটা হচ্ছে একটি নাস্তিকতা, অর্থাৎ নাস্তিক সম্প্রদায়ের একটা অংশ। চারবাক দর্শনটা হচ্ছে একটা নাস্তিক সম্প্রদায়ের একটা অংশ। আর নাস্তিক সম্প্রদায়ের মধ্যে আছে কয়টা? তিনটা সম্প্রদায়ের মধ্যে অন্যতম হলো চারবাক দর্শন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বাসায় একটু দেখো যে ভারতীয় দর্শন কাকে বলে, ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় কয়টা আছে, আমরা যদি বাসায় একটু ভালোভাবে দেখি যে ভারতীয় দর্শন কি কেন্দ্রিক, ভারতীয় দর্শনটা হচ্ছে সম্পূর্ণ বেদ কেন্দ্রিক। ভারতীয় দর্শনটা হচ্ছে বেদ কেন্দ্রিক। যারা বেদকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক ধারা বা সম্প্রদায়, আর যারা বেদকে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক ধারা বা সম্প্রদায়। আস্তিক ধারা বা সম্প্রদায় কয়টি আছে? 6টি। আস্তিক ধারা বা সম্প্রদায় আছে 6টি। এই 6টি আস্তিক সম্প্রদায়কে একত্রে বলা হয় সরদর্শন।
আর নাস্তিক ধারা বা সম্প্রদায় হলো তিনটি। নাস্তিক ধারা বা সম্প্রদায় হলো তিনটি, চারবাগ, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়। আমরা আজকে জানতে পারলাম চারবাগ দর্শনটা কি, চারবাগ দর্শন কাকে বলে, চারবাগ দর্শন কত, চারবাগ দর্শনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। চারবাগ দর্শনকে আমরা দেখি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে চারবাগ জ্ঞান তত্ত্ব, চারবাগ নীতি তত্ত্ব, চারবাগ অধিবিদ্যা। নীতি তত্ত্ব আলোচনা করে চারবাগদের নীতি, চারবাগদের নীতি। চারবাগদের নীতি হলো দাঁড় করিয়া হলো ঘি খাও, যতদিন বাঁচো ভালোভাবে বাঁচো, পরকাল বলে কোনো কিছু নাই। চারবাগের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা দেখতে পাই চারু যোগ বাগ। চারু শব্দের অর্থ মধুর, বাগ শব্দের অর্থ উক্তি। সুতরাং চারবাগ শব্দের অর্থ হচ্ছে মধুর উক্তি। কিন্তু আমরা যদি জানি যে চারবাগদের মধুর উক্তিটি কি, দাঁড় করিয়া হলো ঘি খাও, যতদিন বাঁচো ভালোভাবে বাঁচো, পরকাল বলে কোনো কিছু নাই। চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? চারবাগ দর্শনের নীতি অর্থাৎ দাঁড় করে হলো ঘি খাও, এই নীতি সমাজের বেশিরভাগ মানুষ পছন্দ করে, সমাজের বেশিরভাগ মানুষ পছন্দ করে এবং এই নীতি অনুসরণে সবাই এগিয়ে চলে। আর এই কারণে চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়।